আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি জানি তোমরা সবাই তে আর জাঙ্কুককে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। আমি নিজেও তেকুককে একসাথে দেখার জন্য অনেক বেশি অপেক্ষা করছি। আর কয়েকটা পর্ব অপেক্ষা করো, এরপর তোমরা তে আর জাঙ্কুককে অবশ্যই একসাথে দেখতে পারবে। গত পর্বে আমরা দেখেছিলাম জাঙ্কুকের সামনে একজন বাইক অনেক জোরে চালানোর কারণে জাঙ্কুক আর তার বন্ধুরা সেই লোকটাকে শার্ট প্যান্ট খুলে পুরো এলাকা ঘুরে দেখার জন্য একটা শাস্তি দিয়েছিল। এরপর সুকা তার কাছে আসে আর বলে তার লিসার তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। এটা নিয়ে সে অনেক মন খারাপ করে এবং জাঙ্কুক তাকে বলে তুই চিন্তা করিস না দোস্ত, লিসা তোর হবে। এরপর দেখা যাক কি হয়। তো চলো গল্পটা শুরু করা যাক। সকাল সকাল তে জানালা খুলে আকাশের দিকেই তাকিয়ে আছে। তার সামনে দিয়ে আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে। তে সেই পাখিগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো কি স্বাধীন ওরা, কি সুখী। কোথাও শাসন নেই তাদের, কোনো বারণ নেই, কেউ নিশ্চয়ই বকে না তাদের, ধমকায়ও না। তে আনমনে ওই সাদা আকাশের দিকেই তাকিয়ে আছে। তার চোখের সামনে ভেসে উঠল শৈশবের কিছু স্মৃতি, কিছু সুন্দর মুহূর্ত যা কোনোদিনও ঘটেনি আর ঘটবেও না। মায়ের মুখ মনে আছে তের। জেনের সঙ্গে একটা ছবি আছে তার অ্যালবামে, সেখানে বাবা মা দুজনকেই দেখেছে তে। মামনির কাছে ওর আসার সঠিক বয়সটা কত তের মনে নেই, তবে যখন থেকে বুঝতে শিখেছে তে তখন থেকেই তার চোখের সামনে মমতাময়ী নারীটিকেই পেয়েছে। মায়ের পর যদি কেউ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে সেই একমাত্র তার জেনি মামনি। ছবিতে দেখা তার মা বাবাকে নিয়ে তের তার মনের মধ্যে একটা জল্পনা কল্পনা সাজালো। মনে মনে ভাবলো আজ যদি আমার মা বেঁচে থাকতো আমাকে কতই না আদর করতো। কেন আমার বাবা এতটা নির্মম? একটা দুধের শিশুকে এতিমখানায় দিয়ে আসতে তার কি একটু মায়া হয়নি, বুক পড়েনি? কেন আমার মা বেঁচে রইলেন না? কেন আমার ভাগ্য আমাকে এতটা কষ্ট দিল? কেন আমার ভাগ্য অন্যের বোঝা করে বানালো আমাকে? লিসা, ইয়নজুন, মিনহো, মামনি, এদের চারজনকে একসাথে দেখলে তের যে ভারী লোভ হয়। এমন একটা সুন্দর গোছানো পরিবার কি তার হতে পারতো না? চোখের পানি নিয়ে রাস্তার দিকে তাকালো তে। সেই সময় লিসা বের হলো গেট দিয়ে। ফোন টিপতে টিপতে হাঁটছে সে। লিসা এবার অনার্স থার্ড ইয়ারে পড়ে। তার ভার্সিটি তার বাসা থেকে অনেকটা দূর। লিসার পরনে সালোয়ার কামিজ, মুখে মাস্ক। তার বাবার মিনহুর করার নিষেধাজ্ঞায় খোলা চেহারায় বাইরে যাওয়ার সাহস পায়নি লিসা। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিকশায় উঠে পড়ল লিসা। তে দেখে গেল লিসাকে। যতক্ষণ দেখা যায় ততক্ষণই দেখলো লিসার বিয়ে পাকাপোক্ত হয়েছে এই মাসেরই শেষ সপ্তাহে। তের মতে লিসা পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। তার বাবা মা, ফুটফুটে একটা আদুরে ভাই আছে, তার একটা পরিপূর্ণ পরিবার আছে। লিসা শুধু সুখী না, পৃথিবীর সবচেয়ে ধনী মেয়ে। যার বাবা মা, ভাই, একটা পরিবার থাকে সেই তো সবচেয়ে বেশি ধনী হয়। কিন্তু তার তো কিছুই নেই। সে যে একটা অনাথ, এতিম। তের ভাবনার মাঝে তার পাশে এসে দাঁড়ালো তার ছোট পুচকে ভাই ইয়নজুন। ইয়নজুন তের কাছে এসে ডাকতে লাগলো, এই ছোট আপু। অবাক করা চোখে ইয়নজুনের দিকে তাকালো। এরপর ভীত কণ্ঠে বলল, কি হয়েছে ভাই, ডাকছিস কেন? ইয়নজুন তখন বড়দের মতো ভাব করে বলল, তোমাকে না বাবা বারান্দায় আসতে মানা করেছিল, তাও তুমি কেন এসেছো বারান্দায়? ইয়নজুনের প্রশ্নে একদম মুরব্বীদের মতো ভাব, যেন কত বড় সে। তে ঠোঁট উল্টিয়ে বলল, মাত্রই তো এলাম রে। আচ্ছা বাবা, যাচ্ছি। ইয়নজুন তখন ভীষণ চিন্তিত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে বেশিক্ষণ থেকো না। এলাকায় অনেক বড় বড় ছেলে থাকে, তোমাকে দেখলে যদি ওরা নিয়ে যায় তখন আমি ছোট আপু কোথায় পাবো? তে থেমে দাঁড়ালো। পরপর হেসে ফেলল ইয়নজনের কথায়। প্রতিবারের মতো এবারও ইয়নজনের নরম গাল টেনে দিয়ে বলল, ওরে পাকা বুড়ো রে। ইয়নজন হাসলো, বোনের হাত ধরে নিয়ে এলো বসার ঘরে। সোফায় বসিয়ে বলল, আপু, তোমার সাথে না আমার একটা দরকারি কথা আছে বুঝলে। কাল থেকে বলার জন্য আমার পেট একদম গুড় করছিল। তে তখন বলল, হ্যাঁ বল, কি কথা? ইয়নজন তেকে কথাগুলো বলার আগে সমস্ত ঘর একবার চোখ বুলিয়ে নিল।
তে বাদে অন্য কেউ যদি এই কথাটা শুনে তাহলে ইয়ঞ্জনের খবর আছে। ইয়ঞ্জন চঞ্চলভাবে বসলো তের পাশে, তারপর চাপা কণ্ঠে বলল, আমি না কাল খুব কাছ থেকে জেকে মাস্তানকে দেখেছি। জেকে মাস্তান কথাটা শুনে ভীতুতে ভয় শক্ত হয়ে গেল। মনে পড়ল মিনহোর বলা জেকে মাস্তানকে নিয়ে সব বর্ণনা। সামান্য সিনেমা নাটকে মারামারি খুনাখুনি রক্ত দেখলেই তে ভয় আটকে ওঠে, আর সেখানে তো তাদের এলাকায় জেকে মাস্তান নাকি সারাক্ষণই এসব করে বেড়ায়। তে তখন ভীত কণ্ঠে ইয়ঞ্জনকে বলল, তুমি তুমি কি করে দেখলে? ও তোমাকে কিছু বলেনি তো? ইয়ঞ্জন তখন বলল, আরে না আপু, আমাকে কিছু বলবে কেন? তুমি জানো কাল কি হয়েছে? একটা লোক জোরে বাইক চালিয়ে গিয়েছিল তাদের সামনে থেকে, তার জন্য জেকে ভাই তার জামা কাপড় খুলে দিয়েছে, জাঙ্গিয়া পরা অবস্থায় পুরো এলাকায় হাঁটিয়েছে। কথাটা বলে ইয়ঞ্জন জোরে জোরে হাসা শুরু করলো, কিন্তু তের মোটেও হাসি পেল না, বরং মায়া হলো সেই বেজ্জত হওয়ার লোকের উপর। তে তখন ইয়ঞ্জনকে বলল, ছি ইয়ঞ্জন, একজনের অসম্মান নিয়ে তুমি হাসছো? অন্যের খারাপ দেখে কি কখনো হাসতে হয়? ইয়ঞ্জন হাসি থামালো আর বলল, তুমি রাগ করছো ছোট আপু? তে মাথা নাড়ালো। ইয়ঞ্জন আবারও বলা শুরু করলো, তারপর আমি ওই জেকে ভাইয়ের। তখনই তে ইয়ঞ্জনকে আটকে দিল আর বলল, ভাই? গুন্ডা আবার ভাই হলো কবে রে তোর? হ্যাঁ হ্যাঁ, সে আমার জেকে ভাই। তে তখন বলল, থাক থাক, আর শুনবো না ওই জেকে মাস্তানের কথা। এরকম মানুষ এমনিতে আমার পছন্দ নয়। যারা মানুষকে কষ্ট দেয় তারা বাজে লোক। তুই কিন্তু বেশি ধারে কাছে যাবি না ওই জেকে মাস্তানের, কেমন? ইয়ঞ্জনের মুখটা ছোট হয়ে গেল, কোনো রকম মাথা ঝাঁকালেও মহা চিন্তায় পড়ল সে। এতটুক শুনেই তে যেভাবে জাঙ্কুককে নিয়ে মন্তব্য করলো তাতে ইয়ঞ্জন বুঝে গেল, জাঙ্কুকের সাথে যদি ইয়ঞ্জনকে একবারও তে বা পরিবারের কেউ দেখে তাহলে তো ইয়ঞ্জনের খবর আছে। ইয়ঞ্জন তখন মনে মনে ভাবলো, ইসিরে, আমি যে সকাল বিকাল দুই বেলা ওই জাঙ্কুক ভাইয়ের কাছে গিয়ে গল্প করার কথা ভাবছিলাম, সেই কথাটা শুনলে তে আপু যে কি করবে। গতকাল বিকালেও গঙিওর দোকানে গিয়েছিল ইয়ঞ্জন। জাঙ্কুক তাকে আইসক্রিম খাইয়েছে, হেসে হেসে কথা বলেছে। একদিনেই ইয়ঞ্জন জাঙ্কুকের বিরাট ফ্যান হয়ে গেছে, মনে মনে জাঙ্কুককে ওস্তাদও বানিয়েছে নিজের। ইয়ঞ্জন তখন মনে মনে ভাবলো, ইসিরে, এখন কি হবে? না না, এসব নিয়ে তে আপুকে আর কিছুই বলা যাবে না। তে আপু তো লক্ষ্মী মেয়ে, তাই এসব পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু জাঙ্কুক ভাইকে যে আমার মনে ধরেছে, তার সাথে একবেলা কথা না বললে চলবে না। সে যাই হোক, আপুকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমি জেকে ভাইয়ের সাথে ঠিকই দেখা করব। কলিং বেল বাজলো তখন। তে উঠে গিয়ে দরজা খুললো। ওপাশে নারীটিকে দেখেই সালাম দিল প্রথমে, মৃদু হেসে বলল, আসুন না আন্টি ভেতরে। গায়ং তের পাশের ফ্ল্যাটে থাকেন। তেকে দেখেই দীর্ঘ হাসলেন আর বললেন, কেমন আছো মা তুমি? জি আন্টি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো আছি। তা তোমার জেনি খালা কোথায়? আপনি বসুন আন্টি, আমি ডেকে দিচ্ছি। ইয়ঞ্জন আর সেখানে বসলো না, প্যান্ট টেনে হেলে দুলে নিজের রুমে চলে গেল। তে ডাকে জেনি সেলাই মেশিনে খটখট শব্দটা থামালো, রুম থেকে বেরিয়ে এলো বাইরে। ভদ্রমহিলাটিকে দেখেই বললেন, আরে ভাবি যে, কি খবর? খবর তো আপাতত ভালো ভাই। এত ভেতরের দিকে বাসা নিয়েছেন, খুঁজেই পাচ্ছিলাম না। যে ঠিকানা দিয়েছিলেন রিক্সাওয়ালাও চিনছিল না। কি মুসিবত বলুন তো। হ্যাঁ, ওই আপনার ভাইয়ের অফিসটা কাছে তো এখান থেকে, তাই আর কি। সে আপনার সুবিধা হলেই হচ্ছে। আচ্ছা যাকগে, আমার ব্লাউজ দুটো হলো ভাবি, একটা করেছি ভাবি, আর একটা বাকি। মহিলাটি তখন রেগে গেলেন, এবার বললেন, এখনো একটা বাকি? সেই কবে আপনাকে বানাতে দিয়েছিলাম, আপনার তো কাল দেওয়ার কথা ছিল। এখন আমি আমার ভাইজির বিয়েতে কি পরবো? জেনি তখন বলল, আসলে হুট করে বাসা পাল্টালাম তো, আবার কাল লিসাকে দেখে গেল ছেলেপক্ষ। কাজের চাপে মেশিনে বসতেই পারিনি। আমাকে আজকে রাতটা দিন, কাল দুপুরের আগেই পাবেন। ভদ্র মহিলাটি তখন বললেন, এটা তো কোনো ভদ্র মানুষের কথা হলো না ভাবি। আপনি আজ দেব কাল দেব করে করে আমাকে অনেক ঘোরাচ্ছেন। দুটো ব্লাউজ বানাতে এতদিন লাগে, মজুরি কি 1 টাকাও কম দেই আমি? নির্ঘাত আমারটা রেখে অন্যদেরটা আগে বানাচ্ছিলেন, না হলে ওই বাসায় বসে বানাতে দিয়েছিলাম।
আর এই বাসায় এসে নিতে হচ্ছে। আবার কাল আসবো বলি এত রিক্সা ভাড়া কি আপনি দেবেন? ভদ্র মহিলাটি তখন রেগে গেলেন। জেনি তখন মহিলাটিকে শান্ত করতে করতে বলেন, রাগ করবেন না ভাবি, আমি কাল সকালেই পাঠিয়ে দেব। কাল সকাল না ভাই, গায়ে হলুদ আমার দুপুরে, আপনি আজ সন্ধ্যার মধ্যে বানিয়ে দেবেন। সন্ধ্যার মধ্যে এত তাড়াতাড়ি কি করে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, পাশের এলাকায় আমার মেয়ের বাসা, এখন সেখানে যাচ্ছি। এসে যেন দেখি হয়ে গেছে। নেহাত ভালো বানান না হলে যাদের কথা কার্যের কোনো ঠিক নেই তাদের কাছে এই গায়ং ঘেঁষেও না, বুঝলেন? মহিলাটি কথাটি বলে সেখান থেকে চলে গেল। জেনি দীর্ঘশ্বাস ফেলেন, শুকনো মুখে বসে পড়লেন চেয়ারে। মনে মনে ভাবলেন, হাতে এত কাজ, সন্ধ্যার পরে পারবো কি ওনার ব্লাউজ দুটো করে দিতে? না দিলে তো আবারও কথা শোনাবেন। অবশ্য মহিলাটি জেনিকে কম কথাই শুনিয়েছে, এর থেকেও আরও অনেক কাস্টমার অনেক কথাই শোনায়। অবশ্য জেনির পারিবারিক অবস্থা বেশ ভালো। মিনহো মোটা মাইনের বেতন পায়, যা দিয়ে তাদের পরিবার বেশ আরামে চলে। এসব জামা কাপড় সেলাইয়ের কাজ কোনো দরকারই ছিল না, শুধুমাত্র তের জন্যই জেনিকে এসব দর্জির কাজ করতে হচ্ছে। মিনহোর চোখে তে বোঝা ঘরের বাড়তি লোক। শুরু থেকেই মিনহোর সাফ সাফ কথা ছিল, বাড়িতে কুকুর পুষলেও মানুষ খেতে দেয়, তাই এই মেয়েটাকে আমি খাওয়াবো। কিন্তু এর বেশি এই মেয়েটার পেছনে কোনো খরচ করতে পারবো না। পড়াশোনা তো করাবোই না, অন্যের মেয়েকে শিক্ষিত করে আমার কি লাভ? এত নষ্ট করার মতো টাকা আমার নেই। জেনি সেদিন মিনহুকে কোনো যোগ্য জবাব দিতে পারেনি, কেবল আহত চোখে তাকিয়েছিল তার স্বামীর দিকে। শেষে আহত গলায় বলল, মিহু, তোমার তেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তের সব খরচ আমার, তুমি শুধু মেয়েটাকে একটু থাকতে দিও, তাহলেই হবে। জেনি কিশোরী বয়সে তার মায়ের কাছ থেকে টেইলার্সের কাজ শিখেছিল নিতান্তই শখের বশে, কিন্তু আজ সেই শখের বশে কাজ শেখাটাই তার আজ কাজে লেগে গেল। জেনির এমন টেইলার্সের কাজ করায় মিনহো বেশ রেগে আছে। তার মতো মন্ত্রণালয়ের কর্মরত একজন লোকের স্ত্রী আশেপাশে মানুষের জামা সেলাই করবে, দেখতে কেমন লাগে ব্যাপারটা। কিন্তু সেই সবের ধারও ধারেন না জেনি। সামান্য একটু দর্জির কাজ করে যা টাকা পান, সেই টাকাতে এর পড়ার খরচটুকু হয়ে যায়। মেয়েটাকে ভালো কোনো কলেজে ভর্তিও করাতে পারেননি টাকার অভাবে। কোনো মতে একটা সস্তা কলেজ থেকে মেয়েটা এইচএসসি পরীক্ষা দিয়েছে। আর লিসা, সে তো তেকে তার রুমে পড়তেই বসতে দেয় না। তে একটু জোরে পড়াশোনা করলে লিসা বেশ চিলাচিলি করে, তাকে রুম থেকে বের করে দেয়। তাই তো লিসা আর মিনহো যখন বাসায় থাকে না, তে সেই সময় যতটুকু পড়ে ততটুকু দিয়েই সে কোনো রকমের রেজাল্ট করে। জেনির ধ্যান ভাঙল এক জোড়া কোমল হাতের স্পর্শে। তে মেঝেতে বসে জেনির হাঁটু আঁকড়ে ধরেছে, মাথাটা গুজে দিয়েছে জেনির কোলে। নাক টানার আওয়াজ পেতেই জেনি উদ্বেগ নিয়ে মুখ তুলে তাকালো তের দিকে আর বলল, কাঁদছিস কেন রে পাগলি? তের চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। সে ভেজা গলায় বলল, আমার জন্য তোমাকে সবাই কথা শোনায় মামনি। জেনি তখন চোখের পানি মুছে বলল, কে বলল তোর জন্য আমাকে কথা শোনায়? তে তখন বলল, আমি জানি তুমি আমার জন্যই তো এত কিছু করছো মামনি। আমার সামনে কেউ তোমাকে কিছু বললে যে আমার খুব কষ্ট হয়, রাগ হয় নিজের প্রতি। তুমি এসব কাজ ছেড়ে দাও মামনি, দরকার নেই আমার লেখাপড়ার, আর পড়বো না আমি। তের এমন কথা শুনে জেনি বেশ রেগে গেল আর বলল, এক চড় মারবো। এসব কি কথা? তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি আমি এত বছর? তের চোখে পানি। তে তখন চোখে পানি নিয়ে বলল, কিন্তু সবাই যে তোমায় কথা শোনায়, খালু জানো তো কত কথা বলে, এত অশান্তি কেন সইবে তুমি আমার জন্য? জেনি তখন তের মাথায় হাত বুলিয়ে বলুক, ওসব কথা আমার গায়ে লাগে না। তুই আমার পেটের মেয়ে হলে কি ওদের জন্য আমি এসব থামিয়ে দিতাম? তাহলে এখন কেন থামাবো? যে যা পারে বলে যা কামায়, শুধু তুই নিজের জায়গায় স্থির থাকিস। তে মনে রাখবি, তোর জীবন বাকি 5 জনের মতো এত সহজ নয়। এত সহজে যদি হার মানিস তাহলে বাকি জীবনটা কিভাবে যুদ্ধ করবি বল? আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, নিজের একটা পরিচয় বানাবি। কেউ তোকে বোঝা বলবে না, তখন আর খারাপ কথা বলে কষ্টও দেবে না। সেসবের জন্য যা সহ্য করার সব সহ্য আমি করব। খবরদার আর পড়া ছাড়ার কথা কখনো বলবি না, মনে থাকবে? তে তার চোখের পানি মুছে মুচকি একটা হাসি দিল।
জেনি তখন তের গাল মুছিয়ে বলল, বোকা মেয়ে, কাঁদলে কি সব কিছু সমাধান হয়? বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নাই রে মা, শক্ত হতে শিখ। আর কাজে একটু ভুল হলে মানুষ তো বকা দিবেই। একদিন পর তোর রেজাল্ট বের হবে, এরপর তুইও ভার্সিটিতে পড়বি, লেখাপড়া শেষ করে চাকরি করবি। যারা আজ তোকে বোঝা আশ্রিতা বলে খোঁচা দেয়, তাদের দেখিয়ে দিবি। পারবি না মা? তে জেনের হাত দুটো মুঠোয় নিয়ে বলল, তুমি পাশে থাকলে আমি সব পারবো মামনি। জেনি তেকে বুকে জড়িয়ে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি সব সময় তোর সাথে আছি রে মা। তে জেনির বুকে মাথা গুজে দিল। একটু আগে মায়ের জন্য যে তার মন খারাপ হয়েছিল, জেনির বুকে মাথা রেখে সেই মন খারাপটা নিমেষেই দূর হয়ে গেল। জেনির শরীর থেকে ভেসে আসলো তার মায়ের মতোই সেই ঘ্রাণ। তে তখন মনে মনে ভাবলো, কে বলেছে আমার মা নেই? আমি এতিম, এ তো আমার মা, এই যে।